হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়ার শহর এই মায়াপুর, আর এই মায়াপুরেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির তথা মায়াপুরের ইস্কন মন্দির। এমন একটি জায়গা যেখানে চারিদিকে আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে কেবলই কৃষ্ণ নাম। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা সমগ্র এলাকা। তাই শীত গ্রীষ্ম বর্ষা প্রায় সারা বছরই এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এই মায়াপুরে আপনারা কিভাবে পৌঁছাবেন, কলকাতা থেকে মায়াপুর একদিনের মধ্যে কিভাবে ঘুরে নেবেন, কি কি দেখবেন, ভোগ প্রসাদ কিভাবে এবং কোথায় পাবেন, মোট খরচ কত হবে, আর যদি এখানে এক রাত থাকতে চান তাহলে কোথায় থাকবেন, এই সব কিছু প্রশ্নের উত্তর থাকছে আজকে আমার এই ভ্রমণ কাহিনীতে। আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একদিনের মায়াপুর ভ্রমণের এক অপরূপ অভিজ্ঞতা। হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকে আমরা এই মুহূর্তে আছি সোদপুর স্টেশনে, আর আজকে আমরা চলেছি মায়ার শহর মায়াপুরে। এই মুহূর্তে এখন সময় হলো 3:50, আর আমরা যাচ্ছি আজকে 3:20 শিয়ালদা কৃষ্ণনগর লোকালে। আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য 25 টাকা। তাহলে চলো কৃষ্ণনগরে গিয়ে কথা হচ্ছে। কৃষ্ণ বলো, সঙ্গে চলো। দিনটা ছিল 1 সেপ্টেম্বর 2024 রবিবার, আর আমাদের ঘড়িতে সময় ভোর প্রায় 4টে। আমি আর আমার বন্ধু মিলে কাকভোরেই বেরিয়ে পড়লাম মায়ের নগরী মায়াপুরের উদ্দেশ্যে। সোদপুর স্টেশন থেকে চেপে পড়লাম আমাদের আজকের বাহন 3:22 শিয়ালদা কৃষ্ণনগর লোকালে। মায়াপুর কিভাবে যাবেন? কলকাতা থেকে মাত্র 58 টাকা খরচ করে দুটি উপায়ে আপনি পৌঁছে যেতে পারেন এই মায়ের নগরী মায়াপুরের পবিত্র ভূমিতে। প্রথমত, যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম স্টেশনে। ভাড়া পড়বে 25 টাকা, এবং সেখান থেকে বাস বা অটোতে করে চলে আসুন নবদ্বীপ ধাম ঘাটে। ভাড়া বাসে আসলে 15 টাকা এবং অটোতে 25 টাকা, এবং সেখান থেকে লঞ্চে করে মাত্র 8 টাকার বিনিময়ে পৌঁছে যান মায়াপুর ঘাট। দ্বিতীয়ত, যদি আপনারা শিয়ালদাহ থেকে আসেন তাহলে শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন কৃষ্ণনগর স্টেশনে। ভাড়া পড়বে 25 টাকা। সেখান থেকে টোটো বা অটোতে করে চলে আসুন স্বরূপগঞ্জ বা হুলোরঘাট। ভাড়া পড়বে টোটোতে 40 টাকা ও অটোতে 30 টাকা। স্বরূপগঞ্জ বা হুলোরঘাট থেকে মাত্র 3 টাকার বিনিময়ে চলে আসুন জলঙ্গি নদী পার করে ওপারে মায়াপুর ঘাট। দেখতে দেখতে 6:15 নাগাদ আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা যাব হুল্লোড়ের ঘাটে। ওপারে গিয়ে আমরা টোটো বা অটো ধরবো, কিছু ব্রেকফাস্ট করে নেবো স্টেশন থেকে। স্টেশন থেকেই সকালে ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে গেলাম অটো স্ট্যান্ডের দিকে। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আপনাদের চোখে পড়বে এরকম টোটো স্ট্যান্ড। এখানে অনেকেই আপনাকে টোটো রিজার্ভ করতে বলবে, কিন্তু আমি বলবো আপনারা একটু সোজা এগিয়ে ডান দিকে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এখান থেকেই 30 টাকার বিনিময়ে স্বরূপগঞ্জ ঘাটে যাবার জন্য অটো ধরে নিন। বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক টোটো, কিন্তু টোটো যেখানে আছে এখানে না ধরাই ভালো। ওরা রিজার্ভের জন্য জোর করছে আর ভাড়াটাও বেশি। আমরা একটু হেঁটে এসে অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো। এই যে অটো স্ট্যান্ড দেখছো, হুল্লোড়ের ঘাট যাবে, দুজন আছে। ওইটা ভাড়া কত? স্টেশন থেকে বেরিয়ে বহু টোটোওয়ালা আপনাকে 150 টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে স্বরূপগঞ্জ ঘাটে নিয়ে যেতে চাইবে। সেক্ষেত্রে আপনাদের সময় এবং ভাড়া দুটোই বেশি পড়বে। তাই আমি বলবো আপনারা একটু এগিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নিন। কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত দূরত্ব হলো প্রায় 13 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 35 মিনিট, আর ভাড়া পড়বে 30 টাকা। বন্ধুরা, আমরা পৌঁছলাম স্বরূপগঞ্জ ঘাট বা হুল্লোড় ঘাট বা মায়াপুর ঘাট, যেটাই বলো না কেন। অটোতে আমাদের সময় লাগলো 30 মিনিট, আর অটো ভাড়া লাগলো 30 টাকা। তোমরা টোটোতে আসলে লাগবে 40 টাকা, তবে আমি মনে করবো অটোতে আসাই বেস্ট। মাত্র 3 টাকার টিকিট কেটে আমরা লঞ্চে উঠে পড়লাম। টিকিট কেটে নিলাম, টিকিট ভাড়া 3 টাকা।
শান্ত স্নিগ্ধ জলঙ্গি নদীর উপর দিয়ে আমরা এগোতে থাকলাম। এখান থেকেই নবদ্বীপ ঘাট থেকে যে ফেরিগুলো ডাইরেক্ট মায়াপুর ঘাটে আসছে সেগুলো আমাদের চোখে পড়ছিল। আমরা প্রায় 2 মিনিটেরও কম সময়ে নদী পার হয়ে এপারে চলে আসলাম আর পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য পবিত্র মায়ের নগরী মায়াপুরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এপারে পৌঁছে প্রথম আমাদের চোখে পড়ল শ্রী জগন্নাথ মন্দির। তাই প্রথমেই আমরা দর্শন করলাম প্রভু জগন্নাথকে। কিছুক্ষণ সময় কাটিয়ে ভগবানের প্রণাম সেরে আমরা বেরিয়ে আসলাম আর ধরে নিলাম ইস্কন মন্দিরে যাওয়ার জন্য একটি টোটো, যার ভাড়া পড়ল পার হেড 10 টাকা। আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটেও 10 মিনিটে মন্দিরের সামনে পৌঁছে যেতে পারেন। দূরত্ব মাত্র 1.1 কিলোমিটার। টোটোতে যেতে যেতে আমরা ইস্কন মন্দিরের সংলগ্ন এলাকায় বেশ কিছু হোটেল দেখতে পেলাম। কথা বলে জানতে পারলাম এখানের হোটেল ভাড়া নন এসি রুম 400 থেকে শুরু এবং এসি রুম 800 থেকে 1200 টাকার মধ্যে। আপনাদের সুবিধার জন্য মন্দিরের বাইরের কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। আর যদি মনে করেন এইসব হোটেলে না থেকে মন্দিরের ভিতরের ভবনগুলিতে থাকবেন, তারও ব্যবস্থা রয়েছে। তার ডিটেলসও আমি এই ভিডিওতে বলে রাখব। দেখতে দেখতে আমরা 7-8 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বাংলার কোলে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির তথা ইস্কন মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়ার শহর মায়াপুরে। এই মুহূর্তে আছি বিশ্বের সর্ববৃহৎ ইস্কন মন্দিরের সামনে। এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ইস্কন মন্দির থেকে তোমাদের স্বাগত জানাই। মন্দিরে প্রবেশ করেই বাম দিকে দেখতে পাবেন শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এখানে 24x7 দিন ও রাত অখণ্ড হরিনাম সংকীর্তন হয়ে থাকে। এই হরিনাম সংকীর্তন নাকি কখনোই বন্ধ করা হয় না। এবার এই মন্দিরের সময়সূচিটা একটু দেখে নিন। মন্দিরের ভোগ প্রসাদ কিভাবে পাবেন। মন্দিরে প্রবেশ করে আপনার প্রথম কাজ হলো মহাপ্রসাদের কুপনটা কেটে নেওয়া। মন্দিরে প্রবেশ করে আপনার ডান দিকে দেখতে পাবেন বিভিন্ন ভবনের আলাদা আলাদা কুপন কাটার জায়গা। আপনি যদি গদা ভবনের কুপন কাটেন তাহলে আপনাকে দিতে হবে 80 টাকা, আর যদি নামহট্ট ভবনের কুপন সংগ্রহ করেন তাহলে আপনাকে দিতে হবে 50 টাকা। গীতা ভবনের কুপন সংগ্রহ করলে আপনাকে দিতে হবে 60 টাকা, আর যদি সুলভ প্রসাদ সংগ্রহ করেন তাহলে আপনাকে দিতে হবে 40 টাকা। প্রতিদিন সকাল 9টা 9:30 থেকে কুপন দেওয়া শুরু হয় আর প্রায় 1টা পর্যন্ত কুপন দেওয়া হয়। যেই কাউন্টার থেকে আপনারা কুপন কাটবেন সেই ভবনের গ্রাউন্ড ফ্লোরে প্রসাদ খাওয়ানো হয়। আবার আপনারা চাইলে সেই ভবনে রুম বুকিং করে থাকতেও পারবেন। আর প্রসাদ খাওয়ানোর সময়সূচি নির্দিষ্ট কাউন্টারের কুপনগুলির মধ্যে লেখা থাকে। ইস্কন মন্দিরের ভিতরে আপনারা কোথায় থাকবেন, এখানে প্রসাদ সংগ্রহের সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো। তার আগে এই মন্দিরের ভিতরে আপনারা কোথায় থাকবেন, কি কি নিয়মকানুন আছে, ভবনের ভাড়া কত, সেগুলো বলে দিই। প্রথমেই বলে রাখি, ইস্কন মন্দিরের বাইরে কোনো হোটেলে একেবারেই থাকবেন না। মায়াপুরে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো তাদের নিজস্ব গেস্ট হাউসগুলো। এখানে আপনারা বিভিন্ন দামের ও বিভিন্ন মানের প্রচুর ভবন পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে গীতা ভবন, গদা ভবন, নামহট্ট ভবন, শঙ্খ ভবন, বংশী ভবন এবং ঈশ্বরদান ভবন। তবে আমি রিকমেন্ডেড করব গদা ভবন বা গীতা ভবনের যে কোনো একটি। এইসব ভবনগুলির ভাড়া 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকার পর্যন্ত যেতে পারে। তবে খরচ কমানোরও একটি উপায় বলে দিচ্ছি। প্রাঙ্গণের মধ্যে মন্দির থেকে কিছুটা দূরে গোশালা যাবার পথে রয়েছে বেশ কিছু ছোট ছোট কুটির। তাদের মধ্যে অন্যতম হলো গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, চৈতন্য কুটির, শ্রুতি ভবন ইত্যাদি। বন্ধুরা, মন্দিরের ভিতরে যে গদা ভবন, গীতা ভবন, পদ্ম ভবন ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু থাকার জায়গার ভাড়া কিন্তু অনেকটাই, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা পর্যন্ত এখানে ভাড়া। কিন্তু আপনারা একটু হেঁটে মন্দিরের পিছন দিকটায় এখানে কিন্তু নিমাই কুটির, নিত্যানন্দ কুটির, যেসব কুটিরগুলো আছে সেই সব কুটিরে থাকলে আপনার 100 টাকা, 200 টাকা, 300 টাকার মধ্যেও থাকার ব্যবস্থা হয়ে যাবে। মজার বিষয় হলো এই কুটিরগুলির ভাড়া মাত্র 100 থেকে 200 টাকার মধ্যেই।
তাই খরচ কমাতে এই কুটিরগুলোতে রুম বুক করে নিতেই পারেন। মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরের ও বাইরের সমস্ত রকম হোটেল বুকিং প্রসেসের ডিটেলস ভিডিও অলরেডি গত পর্বে আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এরপর চলে গেলাম মায়াপুরের সেই নির্মাণরত ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করতে। টিকিট মূল্য মাত্র 50 টাকা। বর্তমানে যে মূল মন্দির আছে তার ঠিক সামনেই আছে সেবা সৌভাগ্য বলে একটি কাউন্টার। সেই কাউন্টার থেকে সকাল 11টা থেকে 12টার মধ্যে আপনি কিছু ডোনেশনের বিনিময়ে মন্দিরে প্রবেশ করার টিকিট পেয়ে যাবেন। বলে রাখি, এই ডোনেশনের কিন্তু কোনো লিমিটেশন নেই, আপনি আপনার ইচ্ছে মতো এখানে ডোনেট করতে পারেন, যেটি মন্দির নির্মাণ কার্যেই ব্যবহার করা হবে। মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় কেবল দুবার, একবার বেলা 12টায় আর একবার বিকাল 5টায়। মন্দিরে ঢুকতেই যা যা দেখলাম তা আপনারাও দেখে নিন আমারই সঙ্গে। মন্দিরের কাজ এখনো চলছে, কমপ্লিট হয়নি এখনো। আমরা দেখলাম ঠিক কোন কোন জায়গায় কি কি জিনিস বিরাজ করবে। এই মন্দির বিশাল বড়, বাইরে থেকে তো দেখাই যায় এবং ভিতর থেকেও বিশাল আকার। এই মন্দিরের বাজেট প্রায় 1000 কোটি টাকা। পুরানো যে মন্দিরে এখন রাধা মাধবের বিগ্রহ রয়েছে তা এইখানেই বসানো হবে। চারিদিকটায় সুন্দর 3D প্রিন্টিং করানো হচ্ছে। এখানে প্রায় 70টারও বেশি স্টলের ব্যবস্থা করা হচ্ছে, যেগুলি থেকে ভক্তরা মহাপ্রসাদ সংগ্রহ করে পুজো দিতে পারবেন। মন্দিরের উপরে ওঠার জন্য যেমন থাকবে সিঁড়ি, তেমনি থাকবে লিফটও। টোটাল 14টি লিফটের ব্যবস্থাও করা হচ্ছে, যার মধ্যে 2টি শুধুমাত্র পুরোহিতদের জন্য আর বাকি 12টি থাকবে ভক্তদের জন্য। মন্দিরের এই যে ভিতরের এরিয়াটি রয়েছে, এখানে প্রায় 10,000 ভক্তগণ একসাথে নৃত্য করতে পারবেন ও হরে কৃষ্ণ নাম করতে পারবেন। মন্দিরের চারিদিকে কারুকার্যের কাজ এখনও চলছে। এটি পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির। 1965 সালে এটি স্থাপন করেন শ্রীলা প্রভুপাদ। এই ইস্কন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং সবথেকে বড় কৃষ্ণ মন্দির এখানেই তৈরি হচ্ছে। মন্দির চত্বরে প্রবেশ করতেই প্রথমেই ঘুরে নিন শ্রী রাধা মাধব তথা চন্দ্রোদয় মন্দির। আপাতত এটি মায়াপুরের মূল মন্দির। এই মন্দিরে ভোরবেলা ও সন্ধ্যাকালীন আরতি দেখার মতো। এই মন্দিরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে আপনার মোবাইল, ক্যামেরা, ব্যাগ, জুতো সবকিছু বাইরের এই কাউন্টারগুলিতে জমা রেখে তারপর ঢুকতে হবে। আমরাও যথারীতি সবকিছু এখানে জমা রেখে একেবারে খালি পায়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে মূল বিগ্রহ হিসেবে রয়েছেন রাধাকৃষ্ণ এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী প্রদর্শিত হয়েছে সুন্দর চিত্র এবং মূর্তি সহযোগে। এই প্রদর্শনী দেখার সময় সকাল 10টা থেকে বিকেল 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা। অন্য সময় মন্দিরে প্রবেশ করতে পারলেও প্রদর্শনী দেখা যাবে না। ঘড়িতে সময় প্রায় 12:30। এবার আমরা ছোটা শুরু করলাম গদা ভবনের দিকে। হ্যাঁ, আমাদের আজকের মহাপ্রসাদ সংগ্রহের জায়গা এই গদা ভবন। এখানে এসে দেখি যে এত লাইনের ভিড় যে কি বলবো। আমরা 80 টাকা দিয়ে প্রসাদ সংগ্রহের কুপন কেটেছিলাম। সেই কুপন হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম এই বিপুল সংখ্যক মানুষের লাইনে। এটাই হলো প্রসাদ গ্রহণের লাইন। ভিতরে প্রায় 1000 জন একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন, কিন্তু তবুও এত লাইন। যদিও একটা স্বস্তি যে লাইন কখনো দাঁড়িয়ে থাকছে না, অনবরত এগিয়ে চলছে। অর্থাৎ ভিতর থেকে মানুষ যাচ্ছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। আমরা প্রায় 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, 12:30 থেকে লাইন দিয়েছি, এখন বাজে 1টা, আধা ঘন্টা হয়ে গেছে। আরো কতক্ষণ লাইন দিতে হবে আমরা জানি না। শুনছি ভিতরে গিয়ে নাকি লাইন দিতে হবে। ভিতরে প্রবেশ করে দেখলাম এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া। অর্থাৎ আপনি থালা নেবেন, তাতে ভাত, ডাল, তরকারি, পায়েস সব একসাথেই আপনাকে দিয়ে দেবে। এর পাশেই রয়েছে জলের গেলাস সাজানো রয়েছে, সেটা নিয়ে আপনি আপনার জায়গা মতো বসে পড়বেন। এই খাবার আনলিমিটেড, আপনি যত খুশি খেতে পারেন। এটি আসলে মহাপ্রসাদ। এর স্বাদ বর্ণনা করা মহা কঠিন, এক কথায় অসাধারণ স্বাদ।
প্রসাদ গ্রহণের শেষে পাতাটি নিজ হাতে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে হাত ধুয়ে নেবেন। এরপর হেঁটে হেঁটে বা গরুর গাড়ি করে চলে আসুন গোশালা। টোটো বা গরুর গাড়ির ভাড়া নেবে 10 টাকা, তবে আমরা হেঁটেই এগোতে থাকলাম। আমরা এখন গোশালাটা ঘুরে দেখব। মাত্র 10 মিনিটেরও কম সময়ে পৌঁছে গেলাম গোশালায়। মায়াপুরের গোশালা প্রায় 200টিরও বেশি গরু, ষাঁড় এবং বাছুরের জন্য একটি সুখী সংসার। বিভিন্ন দেশি ও বিদেশি গরু দেখা পাবেন এই গোশালায়। এখানে ভক্তবৃন্দদের দ্বারা এই নিরীহ প্রাণীদের যত্ন সহকারে পালন করা হয়। এই গোশালাতেও কিন্তু অনুদান কেন্দ্র বা ডোনেশন বুথও রয়েছে, যেখানে আপনারা চাইলে নিজে থেকেই কিছু দানও করতে পারেন। গোশালার সামনের দোকানগুলোতে খাঁটি দুধের তৈরি লস্যি, দই, ক্ষীর, মিষ্টি এইসব পেয়ে যাবেন। অবশ্যই একবার খেয়ে দেখবেন। এখানকার ঘিও দারুণ, চাইলে ঘি কালেক্ট করে বাড়িও নিয়ে যেতে পারেন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে আসলাম আর 10 টাকার টোটো ধরে আবার চলে আসলাম মন্দির প্রাঙ্গণের সামনে। চলুন এবার মন্দির প্রাঙ্গণটি একটু ঘুরে দেখি। এটি হচ্ছে মায়াপুর ফুল ডোম থিয়েটার। এখানে চলে পৌরাণিক কাহিনীর প্রদর্শনী। আপনারা চাইলে সকাল 10টা 10 থেকে রাত 8টা 10-এর মধ্যে টিকিট কেটে এই প্রদর্শনী দেখতে পারেন। এখানে সমুদ্র মন্থন সহ বিভিন্ন চলচ্চিত্র দেখানো হয়। 20 মিনিটের এই শো দেখার জন্য পার হেড খরচ পড়বে 40 টাকা। এগিয়ে গেলাম সামনের দিকে। এখানে রয়েছে সুবিস্তৃত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, তাই আপনাদের 4 হুইলার, বাস বা পার্সোনাল গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধাই হবে না। মন্দিরের ভিতরে রয়েছে অসংখ্য প্রসাদের স্টল, যেখান থেকে আপনি বাড়ির জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন মূল্যের প্রসাদ কালেক্ট করে নিয়ে যেতে পারেন। মন্দির চত্বরেই আপনি পেয়ে যাবেন অনেক শৌচালয়, প্রয়োজনে ব্যবহার করতে। এই ইস্কন মন্দিরের ভিতরে পেয়ে যাবেন অনেক এটিএমও। এবার সামনের দিকে কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম এই শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরের সামনে। এই মিউজিয়ামের ভিতরে কিন্তু মোবাইল, ক্যামেরা, ব্যাগ কোনো কিছুর অ্যালাউ নেই। ফোন বা ক্যামেরা কাউন্টারে জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। মাত্র 15 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন এই মিউজিয়ামে। মিউজিয়ামের মধ্যে শ্রীলা প্রভুপাদের জীবনী বর্ণনা করা আছে। তার জন্ম থেকে শুরু করে তিনি কিভাবে কৃষ্ণনাম বিদেশে প্রচার করেছিলেন, সমস্ত কিছু। আপনি চাইলে বিভিন্ন ধরনের বইও এখান থেকে কিনতে পারেন। যদি কোনো জায়গায় খুঁজে না পান তাহলে এই পোস্টগুলি খেয়াল করতে পারেন বা যে সিকিউরিটি আছে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো আর এই সন্ধ্যায় মায়াপুরের ইস্কন মন্দির চত্বর যেন এক মায়াবী রূপ ধারণ করলো। আলোর রোশনায় যেন মেতে উঠল চারিধার। সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 6:30 থেকে। এই সময় হয় শ্রীকৃষ্ণ নামের উদ্দাম নৃত্য। সুন্দর লাগবে এই সময়টা, তাই এই সন্ধ্যা আরতি কখনো মিস করবেন না। মোটামুটি 45 থেকে 1 ঘন্টার মতো সন্ধ্যা আরতি হয়, সঙ্গে হয় হরিনাম সংকীর্তন। সুন্দর লাগবে এই সময়টা, তাই এই সন্ধ্যা আরতি কখনো মিস করবেন না। মোটামুটি 45 থেকে 1 ঘন্টার মতো সন্ধ্যা আরতি হয়, সঙ্গে হয় হরিনাম সংকীর্তন। এরপর ফেরার পালা। মন্দিরের বাইরে 10 টাকার টোটো ভাড়া দিয়ে চলে আসলাম মায়াপুর ঘাট ও 3 টাকার টিকিট কেটে ওপারে পৌঁছে আবারও অটো ধরে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। এরপর ট্রেন ধরে যে যার বাড়ি। এইভাবেই মাত্র একদিনের মধ্যেই ঘুরে নিলাম সম্পূর্ণ মায়াপুর। বাংলা তথা ভারতবর্ষের সংস্কৃতি এবং সনাতন ধর্মের গৌরব এই মায়াপুর। আরও হয়তো কত ইতিহাস লুকিয়ে আছে এখানে। ভবিষ্যতে আরও নতুন কত কিছুই না তৈরি হবে এখানে, কিন্তু যেটা অনন্তকাল পর্যন্ত টিকে থাকবে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি আর ভালোবাসা। জানি না কতটা ঘুরতে পারলাম, জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারলাম, তবে যাই হোক না কেন কিছু ইচ্ছা কখনো কখনো অসম্পূর্ণ থাকাই ভালো, কিছু স্থান অদেখা থাকাই ভালো। না হলে হয়তো আবার সেই জায়গায় পুনরায় আসার আকর্ষণটাই আর থাকবে না। যদিও সিধা মায়াপুরে আসার জন্য বহির্জাত কোনো আকর্ষণের প্রয়োজন পড়ে না। মনের অভ্যন্তরে লুকিয়ে থাকা প্রভুর প্রতি সেই অশেষ ভক্তি বারংবার এখানে টেনে নিয়ে চলে আসে হাজার হাজার ভক্তকে। মায়াপুর সম্বন্ধীয় যতটা সম্ভব খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম।
এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে, আবার নতুন কোনো ভ্রমণ কাহিনীতে। ধন্যবাদ। রাধে রাধে।